এই যে আফারা, খালারা, চাচিরা, শুধু কি তোমরা মেহেদি লাগালেই হবে? বরের হাতে মেহেদি কে দেবে? ও বুঝেছি, কথায় আছে না, যার বিয়ে তার নাম নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমাদের দশা হয়েছে ঠিক তেমন। রিফাতের এমন কথা শুনে মিহি রেগে একদম বুম হয়ে গেল। সে মেহেন্দি দেওয়ার হাতটা ঝাড়া দিয়ে ঝংকার দিয়ে বলে উঠল, এই মিয়া, আপনি কেন চটং চটং মুরব্বি যে এসব ডিসকাস্টিং কথা বলছেন? আমাদের কোন দিক দিয়ে আপনার চাচি খালা মনে হলো? হ্যাঁ, রিফাত মোটেও দমে যাওয়ার পাত্র নয়। সে দাঁত বের করে একগাল হেসে বলল, আরে মেয়ে, রাগ করো কেন? না মানে তোমাদের কাউকে তো চিনি না, কে কার কী হও তাও জানি না। রাস্তাঘাটে অপরিচিত কারোর সাথে দেখা হলে তো আমরা সম্মান দিয়ে আন্টি, চাচি বা খালামণি বলি। তোমরাও তো আমার কাছে অপরিচিত, তাই ওটাই বললাম। দুজনের কথা কাটাকাটি শুনে শুভ্রর মেজাজ হারিয়ে দুজনকে ধমক দিয়ে বলল, স্টপ ইট, একদম চুপ। তোদের যেখানে সেখানে গিয়ে সিন ক্রিয়েট না করলে পেটের ভাত হজম হয় না। বলেই শুভ্র বিরক্তিতে মুখ ফিরিয়ে চলে যেতে চাইল। কিন্তু রিফাত তো নাছোড় বান্দা। সে এক ঝটকায় শুভ্রর হাত টেনে ধরে দাঁত বের করে হাসল। কই যাস? তোর বিয়ে আর তুই হাতে রং ছোঁয়াবি না তা তো হতে দেব না। এই তুর্য, ধর তো ওকে। আজকে ও মেহেদি না দিয়ে কই যাবে, আমিও দেখি। শুভ্র হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে কর্কশ গলায় বলল, তোদের দিতে ইচ্ছে করছে তোরা দে, বাট আই ওয়ন্ট টাচ দিস গার্বেজ। আই হ্যাভ নো ইন্টারেস্ট। কিন্তু তুর্য আর রিফাত এক প্রকার গায়ের জোরে শুভ্রকে পাজাকোলা করে টেনে নিয়ে মেয়েদের আড্ডার মাঝখানে সোফায় ধপাস করে বসিয়ে দিল। তুর্য বিজয়ী হাসি দিয়ে মেয়েদের দিকে তাকিয়ে ঘোষণা করল, এই যে সুন্দরীরা, তোমাদের মধ্যে কে সবথেকে স্পেশাল ডিজাইন পারো? আমাদের এই কাঠখোট্টা বরটার হাতে একটা খাসা নকশা তুলে দাও তো। ওকে চেপে ধরে রাখার দায়িত্ব আমাদের। শুভ্র সোফা থেকে ওঠার জন্য ধস্তাধস্তি শুরু করলো। তার ফর্সা মুখটা রাগে আর লজ্জায় লাল হয়ে উঠেছে। সে চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল! ছাড় বলছি আমাকে। তোদের সব গু আমি হাতে লাগাবো না। রিফাত শুভ্রের কবজিটা লোহার মতো শক্ত করে চেপে ধরে হেসে কুটি কুটি হয়ে বলল, ব্যাস ব্যাস, এই গু আজকে তোর হাতের তালুতে লেপে দেবে। একদম চুপচাপ বসে দুলহা সাহেব। শুভ্র চরম বিরক্তি আর গাম্ভীর্য নিয়ে সোফায় পাথরের মতো বসে রইল। কিন্তু আসল বিপত্তিটা বাঁধল মেহেন্দি দিতে গিয়ে। বাড়ির সব মেয়েই ইতিমধ্যে হাত রাঙিয়ে ফেলেছে। কারোর হাতেই এখনো পুরোপুরি শুকায়নি যে শুভ্রের হাতে নকশা করে দেবে। সবার এই ইতস্তত ভাবনার মাঝেই শুভ্রার মনে পড়ে গেল হৃদির কথা। হৃদি এখনো মেহেন্দি ছোঁয়ায়নি, আর ও যে কত নিখুঁত মেহেন্দি দিতে পারে তা শুভ্রার খুব ভালো জানা। শুভ্রা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে রিফাত আর তুর্যের উদ্দেশ্যে চটপটে গলায় বলল, আপনারা ভাইয়াকে ছাড়বেন না, একদম ধরে রাখবেন। আমি দিদিকে ধরে নিয়ে আসছি। শুভ্রা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে শেষে ছাদে গিয়ে দেখল হৃদি রেলিং ধরে একদম নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্রা কোনো কথা না শুনে এক প্রকার জোর করে হৃদিকে টেনে নিচে নিয়ে আসতে লাগলো। হৃদি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বিরক্ত হয়ে পড়ল। কি হয়েছে? এভাবে টেনে হিসেবে কোথায় নিয়ে যাচ্ছে জামাই? শুভ্রা কোনো জবাব না দিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল, শুভ্র ভাইকে মেহেন্দি পরিয়ে দিতে। আমাদের সবার হাতে মেহেন্দি, হাত খালি নেই যে ভাইয়াকে পরিয়ে দেব। তুই দিসনি, তাই আগে ভাইয়াকে পরিয়ে দিয়ে তারপর তুইও পরে নিস। শুভ্র নামটা শোনা মাত্রই হৃদির কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। বুকের ভিতর সে হার্টবিট আবার ড্রাম বাজানো শুরু করেছে। যে মানুষটার সামনে গেলেই সে ভয়ে কাঠ হয়ে যায়, আজ তার হাতের উপর হাত রেখে সে মেহেন্দি পরিয়ে দেবে। ভাবতেই হৃদির হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। সে শুভ্রাকে মানা করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু শুভ্রা তখন পুরো অ্যাকশন মোডে। সে একটানে হৃদিকে ভিড়ের মাঝখানে দিয়ে নিয়ে গিয়ে সরাসরি শুভ্রের ঠিক সামনে তুলে বসিয়ে দিয়ে হুকুমের সুরে বলল, একদম চুপচাপ, কোনো কথা না বলেই ভাইয়ার হাতে একটা সুন্দর ডিজাইন করে দে। হৃদি ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করল। সে অনুভব করল শুভ্রের সে তীক্ষ্ণ আর গভীর চাহনিটা সরাসরি তার উপরে নিবদ্ধ।
শুভ্র সোফায় হেলাত দিয়ে আয়েশ করে বসলেও তার চোয়াল তখনও শক্ত। হৃদি কাঁপা কাঁপা হাতে মেহেন্দির কোণটা তুলে নিল। সে নিচু হয়ে খুব সাবধানে শুভ্রের সেই শক্ত আর চাওড়া হাতে তালুটা নিজের বাম হাতের তালুর উপর রাখল। শুভ্রের শরীরে সে চেনা তীব্র পুরুষালী উত্তাপ মুহূর্তেই হৃদির শরীরের ভিতর বিদ্যুতের মতো খেলে গেল। শুভ্র এবার হৃদির একদম চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত অথচ একদম অদ্ভুত ভারী গলায় বলল, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমার হাতে যেন কোনো হিজিবিজি দাগ না পড়ে, আদারওয়াইজ ইউ নো মি। শুভ্রের সেই শীতল কণ্ঠের হুঁশিয়ারি শুনে হৃদির বুকটা ধক করে উঠল। সে অনেক কষ্টে নিজের শরীরের কাঁপুনি দমন করার চেষ্টা করে অত্যন্ত জড়সড় হয়ে মেহেন্দির কোণটা ধরল। তার ফর্সা আঙ্গুলগুলো কাঁপছে, ঠিকমতো নকশা ফুটে উঠছে না। হৃদি কেবলই মনে হচ্ছে সামান্য এদিক ওদিক হলেই শুভ্র সবার সামনে আবার সেই অপমানজনক ধমকটা দেবে। এক বুক আতঙ্ক আর মনের গভীরের একরাশ চাপা কষ্ট নিয়ে সে কোনো দিকে না তাকিয়ে কেবল যান্ত্রিকভাবেই নকশা করে চলল। ধীরে ধীরে মেহেন্দি দেওয়া শেষ হলো। শুভ্র নিজের হাতের তালুর দিকে তাকিয়ে কিছুটা অবাকই হলো। অগোছালো মনের কাজ হলেও নকশাটা বেশ শিল্পিক আর নিখুঁত হয়েছে। শুভ্র প্রশংসাসূচক কিছু একটা বলে আসন ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই শুভ্রা পিছন থেকে বাজ পাখির মতো শুভ্রের কাঁধ চেপে ধরে দুষ্টুমি করে বলল, কই যাও ভাইয়া? মেহেন্দি যেহেতু দিয়েই ফেলেছো, তাহলে হবু ভাবির নামটাও লিখে রাখো, এটাই তো নিয়ম। শুভ্র হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে কড়া গলায় বলল, ছাড় আমায়, ইটস টোটালি ইউজলেস। এসব নাম টাম লেখার কোনো প্রয়োজন আমি দেখছি না। কিন্তু কে শুনে কার কথা। শুভ্রা নাছর বান্দার মতো শুভ্রের হাতটা টেনে ধরে আবার হৃদির সামনে পেতে ধরল। তার উপর হৃদির দিকে তাকিয়ে হাতের তালুর একটা নির্দিষ্ট খালি জায়গায় দেখিয়ে হুমকি দিল, এই দিদি, এখানে একদম সুন্দর করে নেহা নামটা লিখে দে তো। মুহূর্তের মধ্যে হৃদির পৃথিবীটা যেন থমকে গেল। তার মনে হলো বাতাসের অক্সিজেন ফুরিয়ে আসছে। যাকে সে শৈশব থেকে মনে মনে নিজের ধ্রুবতারা মেনে ভালোবেসে এসেছে, যার শাসন আর বারণকে জীবনের সব কিছু ভেবেছে, আজ নিজের কাঁপা কাঁপা হাতে সেই পরম প্রিয় মানুষটার গায়ে অন্য কোনো নারীর নাম খোদাই করতে হবে। এই যন্ত্রণা কতটা তীব্র তা কেবল হৃদির দুমড়ে মুচড়ে যাওয়া মনটাই জানে। হৃদি আবারও শুভ্রের হাতে সেই তপ্ত হাতটা নিজের হাতের উপর তুলে নিল। চোখের নোনা জল অনেক কষ্টে চোখের কোণে আটকে রেখে দাঁতের দাঁত চেপে সে অতি কষ্টে যখন এন অক্ষরটা লিখতে শুরু করলো, ঠিক তখনই ঘটল কাণ্ড। তুর্য হঠাৎ এক বিশাল লাফ দিয়ে শুভ্রকে জাপটে ধরে আর্তনাদ করে উঠল। সে আচমকা ধাক্কায় শুভ্রের পুরো হাতটা হৃদির হাতের উপর গিয়ে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে হাতের তালুর সব মেহেন্দি লেপ্টে একাকার হয়ে গেল। শুভ্রের অসম্পূর্ণ নাম আর হৃদির হাতের তালু দুটো এখন কালচে রঙে মাখামাখি। হৃদি ধরফরিয়ে পিছিয়ে দাঁড়ালো। শুভ্র নিজে নষ্ট হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টিতে তুর্যর দিকে তাকিয়ে গর্জে উঠল, হোয়াট দ্য হেল ডিড ইউ জাস্ট ডু? এটা কি করলি তুই? তুর্য নিজের পাজায় হাত বুলিয়ে ব্যথায় কুকড়ে গিয়ে পড়ল, আই অ্যাম রিয়েলি সরি ম্যান। আমি বুঝতে পারছি না কি হলো। আমার মনে হলো কেউ আমার পাজায় একদম জ্যান্ত কোনো চিমটি কেটেছে, আর আমি সেই যন্ত্রণায় নিজেকে সামলাতে না পেরে তোকে ধাক্কা দিয়ে ফেলেছি। রিফাত একদম আকাশ থেকে পড়ার ভান করে কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বলল, চিমটি? তোকে আবার এই ভিড়ের মধ্যে কে চিমটি কাটলো? সবাই তো যে যার মধ্যে ব্যস্ত। তুর্য চোরের মতো আশেপাশে তাকাতে তাকাতে আর নিজের পাজা ঘষতে ঘষতে বলল, সেটাই তো বুঝতে পারছি না কে কাটলো, কিন্তু আমি একদম হলফ করে বলতে পারি কেউ আমাকে জ্যান্ত একটা চিমটি কেটেছে। আমার পাজায় এখনও মনে হচ্ছে আগুন জ্বলছে। পাশ থেকে পাখি বড় বড় চোখ করে তুর্যর দিকে তাকিয়ে বলল, কিন্তু আমরা তো কেউ আপনার ধারে কাছেও যায়নি, তাহলে হঠাৎ আপনাকে চিমটি মারার শখ কার জাগবে? এই ভর দুপুরে আপনার উপর জিন পরিয়ে আচর করলো নাকি? শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা ধৈর্য বজায় রাখতে পারল না। সে এক ঝটকায় সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল।
তার দু চোখ দিয়ে যেন অগ্নিকিরির লাভা ঝরছে। সে সবার দিকে এক পলক তপ্ত দৃষ্টিতে তাকিয়ে বিরক্তির সাথে বলল, তোরা জাস্ট ডিসগাস্টিং। তোদের এই সস্তা ফাজলামির কোনো সীমা নেই। হাতের তালুতে এই নোংরা মেহেদি না লেগে থাকলে এখনই তোদের সব কয়টার গালে থাপ্পড় দিয়ে দাঁতগুলো হাতে ধরিয়ে দিতাম। বলেই শুভ্র ভিড় ঠেলে ঝড়ের বেগে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। রিফাত, তুর্য আর বাকি সবাই একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে শুভ্রের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তুর্য এখনো হতভম্ব। তার মাথায় কাজ করছে না যে আসামিটা আসলে কে। সে নিশ্চিত কেউ একজন তাকে একদম মোক্ষম সময়ে চিমটিটা কেটেছে, কিন্তু আসামিটাকে সেটাই সে ধরতে পারছে না। হৃদি এখনো ডাইনিং রুমে সেই কোণায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার হাতের তালুতে শুভ্রের হাতে সেই তপ্ত মেহেন্দি লেপ্টে একাকার হয়ে আছে। তার বুকের ভিতর তখনও এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছে। শুভ্র নিজের রুমে ঢুকে রাগে গজগজ করতে করতে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। পানি ছেড়ে সে সাবান দিয়ে ঘষে ঘষে হাতের তালুটা ধুতে লাগলো, কিন্তু মেহেন্দির গাঢ় রং ততক্ষণে চামড়ার গভীরে জেদ করে বসেছে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভ্র বুঝল এই দাগ এখন উঠবে না। অন্তত কয়েকটা দিন তাকে এই চিহ্ন বয়ে বেড়াতে হবে। সন্ধ্যা নামতেই চৌধুরী বাড়িটা যেন এক আলোময় স্বপ্নপুরীতে পরিণত হলো। প্রচণ্ড বক্সের গানে তালে তালে পুরো বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত কাঁপছে। বাড়ির সামনে বিশাল খোলা জায়গায় গায়ে হলুদের এক রাজকীয় স্টেজ বানানো হয়েছে। চারপাশ রঙিন আলোয় আর কাঁচা ফুলের গন্ধে এমনভাবে সাজানো হয়েছে যেন বাস্তবের মাটিতে কোনো এক পরিরাজ্যে নেমে এসেছে। শুভ্র থেকে শুরু করে বাড়ির সবাই মেয়েরা আজ হলুদ সবুজ কম্বিনেশনে সিল্কের শাড়ি পরেছে। প্রত্যেকের গলায় আর কানে হাতে বানানো গাঁদা ফুল আর কাঁচা হলুদের গহনা। পার্লার থেকে আসা রূপটান শিল্পীরা তাদের ঘষে মেজে এক একজন অপার্থিব সুন্দরী বানিয়ে দিয়েছে। পুরো বাড়িতে হাসির রোল, আনন্দের হিল্লোল। কিন্তু এই মহোৎসবের মাঝেও একজন নিজেকে একদম আড়াল করে রেখেছে, সে হৃদি। সবাই রঙের উৎসবে মেতেছে। হৃদি তার ঘর অন্ধকার করে জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে সাজেনি। গায়ের হলুদের ওই উজ্জ্বল হলুদ রংটার পরার সাহস তার হয়নি। সে শরীর জড়িয়েছে এক গাঢ় নেভি ব্লু রঙের সাধারণ গাউনে। চুলে কোনো ফুলের মালা নেই, মুখে নেই কোনো প্রসাধনী ছোঁয়া। নিজেকে যতটুকু সম্ভব সাদাসিধেভাবে গুছিয়ে নিয়েছে সে। সাজবে কি করে? হৃদি তো এই বাড়ির সেই অভাগী মেয়ে, যে ছোটবেলা থেকে তিল তিল করে যাকে ভালোবেসে নিজের অস্তিত্বে গেঁথেছে, আজ তারই বিয়ের দাওয়াত খেতে হচ্ছে তাকে। কাল সকালে এই একই মানুষের পাশে সে অন্য এক নারীকে আসীন দেখবে। অন্য কারোর হাতের উপর হাত রেখে শুভ্র কবুল বলবে। খোদা, এই দৃশ্য কল্পনা করাটাও যে কতটা যন্ত্রণার। তার হৃদির বুকের ভিতর ধকধক করতে থাকা কলিজাটা প্রতি মুহূর্তে জানান দিচ্ছে। শুভ্রা হৃদিকে কোথাও না পেয়ে হন্তদন্ত হয়ে তার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা ফাঁক দিয়ে তাকিয়ে দেখল ভিতরটা একদম ঘুটঘুটে অন্ধকার। উৎসবের বাড়ির এত আলো যেন এই একটি দরজায় এসে থমকে গেছে। শুভ্রা অবাক হয়ে তড়িঘড়ি করে রুমে এসে রুমের লাইট অন করে দিল। হঠাৎ আলোর ঝলকানিতে হৃদি চোখ দুটো ছোট করে ফেলল। সামনে শুভ্রাকে দেখে সে বেশ চমকে উঠল। শুভ্রা হৃদির এই হতশী দশা দেখে কোমরে হাত দিয়ে শাসন করার ভঙ্গিতে বলল, তুই এখনও এভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছিস? নিচে সব শুরু হয়ে গেছে, তুই কি রেডি হবি না? হৃদি নিজের ভিতরে হাহাকারটুকু আড়াল করতে একটা ম্লান হাসি ঠোঁটে ঝুলিয়ে শুভ্রাকে ভালো করে দেখল। শুভ্রা হলুদ সবুজ শাড়ি আর ফুলের গহনায় তাকে ভীষণ স্নিগ্ধ লাগছে। হৃদি দীর্ঘশ্বাস চেপে বলল, আমি তো রেডি হয়েছি রে, তোকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে। শুভ্রা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে নিজের চোখ দুটো বড় বড় করে হৃদিকে আপাত মস্তক পর্যবেক্ষণ করে প্রায় চেঁচিয়ে উঠল, রেডি হয়েছিস মানে? তোর কি মাথা সত্যি পাগল হয়ে গেছে? এই গায়ে হলুদে কেউ এমন ম্যারম্যারে নেভি ব্লু গ্রাউন্ড পরে? পাগল নাকি তুই? হৃদি নিজেকে শান্ত রেখে খুব নিচু গলায় বলল,
আরে না, আসলে আজ আমার কেন জানি একদমই সাজতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম এভাবে সাদাসিধে ভাবে চলে যাই। শুভ্রা কোনো অজুহাত শোনার পাত্রী নয়। সে ঝড়ের বেগে এগিয়ে এসে হৃদির হাত খপ করে ধরে ফেলল। হুম, আমরা পরমু শাড়ি আর তুই পরবি গাউন, তা আমরা কিছুতেই হতে দিব না। আমরা যেহেতু শাড়ি পরেছি, তোকেও শাড়ি পরতে হবে, এইটাই ফাইনাল কথা। হৃদি কিছু একটা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে চাইল, কিন্তু তার আগে শুভ্রা তাকে হ্যাচকা টানে রুম থেকে বের করে করিডোরে এসে চিল্লি চিল্লি মিহি আর পাখিদের ডাক দিল। হৃদির ওই সাদামাটা রূপ দেখে মিহি আর পাখিও যেন ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সবাই মিলে হৃদিকে ঘিরে ধরল। হৃদি বারবার বলছে যে সে শাড়ি পরবে না, কিন্তু কে শোনে কার কথা। তারা জোর করে টেনে হিচড়ে হৃদিকে সাজানোর রুমে নিয়ে গেল। আসলে মুহূর্তটা এমনই, যখন কাজিনরা সবাই নানির বাড়ি এক হয়, তখন কে কি পরবে আর কে সাজবে না তাকে জোর করে সাজিয়ে নিজের মতো করে তোলাটাই তো কাজিনদের আসল পরিচয়। হৃদিকে এক প্রকার জোর জবরদস্তি করে সবাই মিলে শাড়ি পরিয়ে দিল। অনেক যত্ন করে তারা হৃদিকে অগোছালো রূপটা নিখুঁতভাবে সাজালো। হৃদির সারা শরীর তাজা গাঁদা আর গোলাপ ফুলের গহনায় একদম মুড়ে দেওয়া হলো। পার্লারের মহিলা যখন গাঢ় মেকআপ করতে চাইলেন, হৃদি চোখ ভর্তি জল নিয়ে মিনতি করলেন যেন তাকে বেশি গর্জের সাজানো না হয়। হৃদির করুণ মুখ দেখে আর্টিস্ট খুব হালকা সাজের এক মায়াবী ছোঁয়া দিলেন তার মুখে। চুলগুলো ব্রাশ করে আলগাভাবে ফুলিয়ে তুলে গাঁদা ফুল আর গোলাপের মাঝখানে 3 পরতের একটা টিকলি বসিয়ে দিলেন। সবটুকু সাজ শেষ হওয়ার পর যখন হৃদি সবার সামনে দাঁড়ালো, সেখানে উপস্থিত প্রতিটি মানুষ জাস্ট হাঁ হয়ে গেল। সাদা ধপধপে ফর্সা শরীরে সবুজ পাড়ের হলুদ গাঢ় শাড়ি, তাতে লাল তাজা গোলাপ আর গাঁদা ফুলের মালায় হৃদিকে যেন স্বর্গের কোনো এক চ্যুত অপ্সরা মনে হচ্ছে। তার মায়াবী চোখের বিষণ্ণতা সে রূপকে যেন আরও অপার্থিব্য করে তুলেছে। সুব্রত উত্তেজনায় চিৎকার করে উঠল। ওয়াও রিদি, আমি জাস্ট হয়ে গেছি। আজ তোর ওপর থেকে আমি তো চোখ ফেরাতে পারছি না রে। বিশ্বাস কর, যদি আমি ছেলে হইতাম তবে এক্ষুনি তোরে কাজে ডেকে বিয়ে করে ফেলতাম। শুভ্রার এমন সরাসরি প্রশংসায় হৃদি লজ্জায় আর অস্বস্তিতে নুয়ে পড়ল। জীবনের এই প্রথম সে শাড়ি পরল। এর আগে কখনো তার এই অঙ্গে শাড়ি ওঠেনি। হৃদি ম্লান চোখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখল আয়নায় এক অচেনা রাজকন্যা তার দিকে তাকিয়ে আছে। সুন্দর, সত্যি অনেক সুন্দর লাগছে তাকে, কিন্তু এই সৌন্দর্য হৃদির চোখে ধরা পড়ছে না। পড়বেই বা কী করে? যার আত্মার ভিতরটা পুরো ছাই হয়ে গেছে, তার কাছে বাহিরের এই উজ্জ্বল রঙগুলো আজ বড় বেশি বেমানান। এই অপরূপ সাজ তার কাছে আজ নীল বর্ষের মতো মনে হচ্ছে। এই অপরূপ সাজ তার কাছে আজ নীল বিষের মতো মনে হচ্ছে। হৃদিকে মাঝখানে রেখে পাহারা দেওয়ার মতো করে শুভ্রা, মিহি আর পাখি বাহিরে নিয়ে আসলো। বাহিরে পা রাখতেই উৎসবের চড়া আলোয় হৃদি যেন আরও বেশি ফুটে উঠল। সেখানে উপস্থিত অনেক ছেলের চোখ মুহূর্তে স্থির হয়ে আটকে গেল হৃদির উপর। তারা মুগ্ধ হয়ে হৃদিকে দেখছে আর একে অপরের কানে কানে কি যেন বলছে। হৃদির প্রত্যেকটা পদক্ষেপ যেন তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। শুভ্রা আর বাকিরা সবাই তখন সেলফি তোলা আর হাসি ঠাট্টায় ভীষণ ব্যস্ত, কিন্তু হৃদির কাছে ওই অচেনা ছেলেদের লোলুপ চাহনিগুলো তীরের মতো বিচ্ছে। সে ভীষণ অস্বস্তি আর বিরক্তি অনুভব করতে লাগলো। এক মুহূর্ত সেখানে থাকা তার কাছে অসহ্য হয়ে উঠল। সে কোনো কথা না বলে তাড়াতাড়ি বড় বড় পা ফেলে ভিড় ঠেলে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। হৃদিকে দেখে সাহেরা চৌধুরী মুগ্ধ চোখে চেয়ে রইলেন। তার চোখে মুখে একরাশ মমতা ঝরে পড়ল। তিনি আলতো করে হৃদির চিবুক ছুঁয়ে বললেন, বাহ, আমার রিদিমাকে তো আজকে বড্ড সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে রে। হৃদি ম্লান মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ তাগাদা দিয়ে ডাইনিং রুমে ঢুকলেন। তার চোখে মুখে কিছুটা অস্থিরতা। তিনি ঘড়ির দিকে তাকিয়ে সাহেরা চৌধুরীকে বললেন, কি গো সাহেরা, শুভ্র কই? নেহাদের বাড়ি থেকে
তো মেহমানরা চলেই আসলো। তোমার ছেলে কি এখনো রুম থেকে বের হওয়ার সময় হয়নি? ওকে নিচে আসতে বলো।